সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। খুব শীঘ্রই আমাদের নতুন বছরের কার্যক্রম শুরু। তো আমি ক্লাস শুরুর পূর্বে তোমাদের কাছে আমার পরিচয় তুলে ধরছি। আমার নাম জয়নুল আবেদিন, ABM জয়নুল আবেদিন। আমি শিক্ষকতা করি। তোমরা হয়তো নাম শুনে থাকবে, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। এখানে আমি ইংরেজি বিষয়ের শিক্ষক, ইংরেজি ভার্সনের। তো আমি ইনশাআল্লাহ এখন থেকে তোমাদের সাথেও এখানে তোমাদের কার্যক্রমে অংশ নেব, এবং তারই অংশ হিসাবে আজ আমি তোমাদের সাথে ইংরেজি দ্বিতীয় পত্রের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আজকে ভার্ব নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো, ভার্ব হলো ইংরেজি ব্যাকরণের এমন একটা বিষয় যেটার উপরে ভালো ধারণা না থাকলে, যেটা তুমি ভালো করে না বুঝলে আসলে ইংরেজিতে বাক্য তৈরি করা কিছুতেই সম্ভব নয়। এজন্যে ভার্বের সাথে সম্পর্কিত অনেকগুলো বিষয় আমাদেরকে পড়তে হয়, জানতে হয়। কিন্তু আমরা যখন ভার্বের বিভিন্ন বিষয় নিয়ে শিখবো, আলোচনা করব, জানার চেষ্টা করব, তো তার আগে তো আসলে আমাকে জানতে হবে ভার্বটা কি। ভার্ব কি এটা আগে জানতে হবে। তাহলে দেখো, ইংরেজিতে আমরা ভার্বকে সাধারণত বলি ডুইং ওয়ার্ড, দ্যাট ইজ এ ভার্ব ইজ এ ডুইং ওয়ার্ড, অথবা আমরা অন্যভাবে বলতে পারি এ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন, কাজ। যেমন ইট, খাওয়া, ওয়াক, হাঁটা, রান, দৌড়ানো, রাইট, লেখা, সুইম, সাঁতার কাটা, এসবই হলো ভার্ব, কারণ এগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায়। এখন ভার্বের কিন্তু রয়েছে বিভিন্ন শ্রেণীভাগ রয়েছে, বিভিন্ন রকমের ভার্ব রয়েছে। কিন্তু আমরা এই বিভিন্ন রকমের ভার্বগুলোর মধ্য থেকে তোমাদের জন্য বিশেষ যে প্রয়োজনীয় যে কয়টা ভার্ব, সেগুলো আমরা আগে আলোচনা করব। তো তার আগে আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি ভার্বটা কি। সহজ কথা হলো, ভার্ব হলো যে সব দ্বারা কোনো কাজ করা বোঝায়, একটা অ্যাকশন ওয়ার্ড বা ডুইং ওয়ার্ড, যেটা দ্বারা কোনো কিছু করা হয়। দেখো, আমরা প্রথমে লিখতে পারি এ ভার্ব ইজ অ্যান অ্যাকশন, ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। অথবা তুমি লিখে নিতে পারো এ verb is a doing word. A verb is a doing word, অর্থাৎ যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায়, যে শব্দটা ব্যবহার করে আমরা কোনো কাজ করি, সম্পন্ন করি, সেটাই হলো ভার্ব। বাংলা আমরা এটাকে ক্রিয়া বা ক্রিয়ারূপ বলি। এখন যে বিষয়গুলো, মানে যে কয়টা রকম আমরা আলোচনা করব, সেগুলো কি কি? দেখো, ভার্বের মধ্যে রয়েছে যেগুলোকে আমরা বলি মেইন ভার্ব, রয়েছে সাহায্যকারী ভার্ব, মেইন ভার্ব বা মূল ভার্ব, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, রয়েছে মডাল অক্সিলারি ভার্ব, এরকম বিভিন্ন রকমের ভার্ব রয়েছে। কিন্তু তার আগে আমরা যে বিষয়টা একটু আলোচনা করব, যে কয়েকটা বিষয় আমরা আলোচনা করব, সেটার একটা তালিকা আমি তোমাদেরকে দিচ্ছি এখানে। সেটা হলো, আমরা কি কি আলোচনা করব। আমরা আলোচনা করব মূল ভার্ব বা মেইন ভার্ব, যেটা আমরা মেইন ভার্ব আলোচনা করব। মেইন ভার্ব বা মেইন ভার্বস। 2, আমরা আলোচনা করব অক্সিলিয়ারি ভার্বস। এই দুটো জিনিস আমরা আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব ট্রানজিটিভ ভার্বস। ট্রানজিটিভ ভার্বস। আমরা আলোচনা করব ইনট্রানজিটিভ ভার্বস। ইনট্রানজিটিভ ভার্বস। এরপর আমরা আলোচনা করব ফাইনাইট ভার্বস।
এবং সর্বশেষ আমরা আলোচনা করব নন ফাইনাইট ভার্বস। নন ফাইনাইট ভার্বস আমরা এগুলো আলোচনা করব। তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি, এই বিভিন্ন রকম ভার্বের মধ্যে এই 6 রকমের ভার্ব যদি আমরা ভালো করে না বুঝি তাহলে তুমি কিন্তু কিছু করতে পারবে না। যেমন তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তোমাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে হবে, তোমাকে টেন্সের বিভিন্ন ফর্মে বাক্য তৈরি করতে হবে, অর্থাৎ বিভিন্ন রকমের টেন্স ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে এই ভার্বগুলো সম্পর্কে যদি তোমার ধারণা সুস্পষ্ট না থাকে তাহলে তুমি কিন্তু কিছু করতে পারবে না। আর আমি এখন তোমাদেরকে তোমরা এগুলো একটু তুলে নাও, লিখে নাও, একটু তুলে নাও এগুলো, কারণ আমরা এই 6 রকম ভার্বে আলোচনা করব। সুতরাং তোমরা এটা একটু তুলে নাও। প্রথমে তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা এটা তুলে নাও। আচ্ছা, এখন দেখো, এবার আমরা যেটা করব, আমরা একটা একটা করে আলোচনা করব। আচ্ছা, প্রথমে যেমন আমরা এখানে একটা বাক্য যেটা আলোচনা করব প্রথমে, সেটা হলো মেইন ভার্বস। মেইন ভার্ব আমরা কোনগুলোকে বলি? দেখো, আমি কয়েকটা বাক্য লিখি। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যেমন আমি একটা বাক্য লিখলাম, আই এম এ স্টুডেন্ট। এরপর দেখো এখানে আমি লিখলাম, আই হ্যাভ সাম বুকস। I eat rice. আমি এখানে 3টা বাক্য লিখেছি। ধরো আমরা 3টা বাক্যকে একটা গ্রুপে রাখি, গ্রুপ এ। এবার দেখো আমরা গ্রুপ বি তে আরো 3টা বাক্য লিখি, I am reading a poem. এটা একটা বাক্য। এবার দেখো, I have bought a book. এবার দেখো এখানে, I have eaten rice. এটা আমাদের গ্রুপ বি। এখন এই দুইটা গ্রুপের সেন্টেন্স থেকে আমরা বুঝতে চেষ্টা করব কোন ভার্বগুলো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব আর কোন ভার্বগুলো মেইন ভার্ব। দেখো এখানে আমরা যখন বলছি সাহায্যকারী মানে কি? সাহায্যকারী মানে হলো যে সাহায্য করে। সাহায্যকারী মানে হলো যে অন্যকে সাহায্য করে। তাহলে সাহায্যকারী ভার্ব মানে হলো যে ভার্বটা অন্য আরেকটা ভার্বকে সাহায্য করে। তোমরা খুব সহজে খেয়াল রাখবে, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বলতে আমরা বুঝবো যে ভার্বটা বাক্যে শুধু অপর কোনো ভার্বকে সাহায্য করবে। সে কেন সাহায্য করে? অপর কোনো ভার্বকে সে টেন্স তৈরিতে সাহায্য করে, ভয়েস চেঞ্জ করতে সাহায্য করে, ন্যারেশন করতে সাহায্য করে, প্রশ্ন তৈরি করতে সাহায্য করে, বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অর্থাৎ হ্যাঁ বাক্য থেকে না বাক্য করতে সাহায্য করে। এইভাবে বিভিন্ন জায়গায় অক্সিলারি ভার্বগুলো মূল ভার্বকে সাহায্য করে। তাহলে অক্সিলারি ভার্বের কাজ হলো মূল ভার্ব বা মেইন ভার্বকে সাহায্য করা। তাহলে যে ভার্বটা সাহায্য করে সে সাহায্যকারী ভার্ব, আর যে ভার্বকে সাহায্য করে সেটা মূল ভার্ব। যেমন আমরা এখানে দেখো, এই বাক্যটা দেখো, আই এম এ স্টুডেন্ট। এখানে ভার্ব হলো এম। আই হ্যাভ সাম বুকস, আমার কিছু বই আছে। এখানে ভার্ব হলো হ্যাভ। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ভার্ব হলো ইট। তাহলে আমরা এখানে ভার্ব পেলাম কি কি? এম, হ্যাভ, ইট, 3টা ভার্ব পেলাম আমরা। এই 3টা ভার্ব আমরা এখানে
পেলাম, কিন্তু দেখো এই ভার্বগুলো বাক্যে অন্য কোনো ভার্বকে সাহায্য করছে না, তারা নিজেরা নিজের মতো ব্যবহৃত হচ্ছে। যেমন এখানে এম, এম সে নিজেই ব্যবহৃত হয়েছে, নিজের অর্থ নিজে প্রকাশ করছে। এম কিন্তু এখানে অপর কোনো বা অন্য কোনো ভার্বকে সাহায্য করছে না, সুতরাং সে সাহায্যকারী ভার্ব নয়, কারণ সে অন্য কোনো ভার্বকে সাহায্য করে না। একইভাবে হ্যাভ শব্দটা, হ্যাভ ভার্বটা এখানে এটা মূল ভার্ব, কারণ সে বাক্যে অন্য কোনো ভার্বকে সাহায্য করে না। একইভাবে ইট ভার্বটা এখানে দেখো, সে ভার্বটা নিজে নিজে ব্যবহৃত হয়েছে। আমি ভাত খাই, এখানে এই ভার্বটা অন্য কোনো ভার্বকে সাহায্য করে না। কিন্তু এবার আমাদের বি গ্রুপের বাক্যগুলো দেখো। আই এম রিডিং এ পোয়েম, আমি একটি কবিতা পড়ছি, আমি একটি কবিতা পড়ছি। এখন দেখো এখানে মূল ভার্বটা হলো রিড, আর ই এড, রিড। এখন এখানে রিডের সাথে আমরা যুক্ত করেছি আইএনজি, হয়েছে রিডিং। এখন এই রিডকে রিডিং রূপে ব্যবহৃত হতে, অর্থাৎ আইএনজি সহ ব্যবহৃত হতে সাহায্য করছে এম। মানে আই এম রিডিং, এখানে তুমি এম, ইজ, আর কিছু একটা না বললে রিডিং করতে পারবে না। তুমি যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে রিডকে রিডিং রূপে ব্যবহার করতে চাও, ইটকে ইটিং রূপে ব্যবহার করতে চাও, রাইটকে রাইটিং রূপে ব্যবহার করতে চাও, তাহলে তোমাকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরকম কিছু একটা ভার্বের সাহায্য নিতে হবে। তাহলে এখানে রিডকে সাহায্য করছে কে? রিডকে রিডিং হয়ে রিডিং রূপে ব্যবহৃত হতে, অর্থাৎ আমার এখানে আমি এটাকে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য করেছি, এটাকে আমি তোমাদের সাথে টেন্স পরে আলোচনা করব। একটা বাক্য তৈরি করেছি এবং এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য তৈরির জন্য আমাকে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে হয় এম, ইজ অথবা আর। তাহলে আমরা এখানে এম পেলাম। এখানে দেখো এম, এই এম অপর কোনো ভার্বকে সাহায্য করে না, সুতরাং সেটা মেইন ভার্ব বা মূল ভার্ব। এই এম এই রিডিংকে সাহায্য করে, সেহেতু এই এমটা সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। একইভাবে দেখো এই হ্যাভ অপর কোনো ভার্বকে সাহায্য করে না, কিন্তু আই হ্যাভ বট, এ বট এসেছে বাই থেকে, বাই। দেখো এখানে বি ইউ ওয়াই, বাই মানে ক্রয় করা, কেনা। এই বাই ভার্বটার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বট, বট। তাহলে আমি এখানে বাইয়ের বট ফর্ম ব্যবহার করার জন্য আমি সাহায্য নিয়েছি হ্যাভের। তাহলে এই হ্যাভটা মূল ভার্ব, কিন্তু এই হ্যাভটা হলো সাহায্যকারী ভার্ব। একইভাবে এখানে আমরা লিখেছি আই ইট রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এই হ্যাভটা সাহায্যকারী ভার্ব, এটা ইট ভার্বকে ইটেন রূপে অর্থাৎ পাস্ট পার্টিসিপল রূপে ব্যবহৃত হতে সাহায্য করছে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে কোন ভার্বটি সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর কোন ভার্বটি মূল ভার্ব বা মেইন ভার্ব। অর্থাৎ যে ভার্বটা নিজে নিজে ব্যবহৃত হয়, অন্য কাউকে সাহায্য করে না, নিজের অর্থ নিজে প্রকাশ করে, সেটা মেইন ভার্ব। আর যে ভার্বটা অন্য একটা ভার্বকে সাহায্য করে সেটা অক্সিলারি ভার্ব। আর সাহায্য করে কেন? সে টেন্স গঠন করতে সাহায্য করে, ভয়েস চেঞ্জ করতে সাহায্য করে, ন্যারেশন করতে সাহায্য করে, টেন্সের বিভিন্ন ফর্মে বাক্য তৈরি করতে সাহায্য করে, সেন্টেন্সকে চেঞ্জ করতে সাহায্য করে। তো এইভাবে বিভিন্নভাবে তারা সাহায্যকারী ভার্বগুলো অন্য মেইন ভার্বগুলোকে সাহায্য করে। তা আমরা আলোচনা করলাম এখন মেইন ভার্ব, হ্যাঁ, পাশাপাশি আসলে আমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব আলোচনা করলাম। তো এটা করলাম এই কারণে যে আমরা যখন বিভিন্ন রকমের বাক্যের আলোচনা করব বা সেন্টেন্সের আলোচনা করব, তখন আমাদের এই মেইন ভার্ব এবং সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্বের ধারণাটা সুস্পষ্ট থাকতে হবে, না হয় তোমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হবে না, সহজ হবে না। এবার আমরা আলোচনায় আসি। আমরা যেহেতু এখানে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব আলোচনা করেছি, তবে আমি তোমাদেরকে অক্সিলারি ভার্বগুলো সাধারণত কি কি হয় সেটার একটা ফর্ম বা একটা রূপ আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। যেমন যখন তারা অক্সিলারি ভার্ব হবে তখন তাদের রূপটা কেমন হয়, কেমন হতে পারে দেখো। যেমন বি ভার্বস, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো বি ভার্ব। আর হয়
বিন, এদের আরো কিছু ফর্ম হয়, বিন এবং বিং, এই সবগুলো কিন্তু বি ভার্ব। এইগুলোকে অর্থাৎ এরা যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে আমরা মূল ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, যেটা একটু আগে তোমাদেরকে দেখালাম। যখন তারা অন্য কাউকে সাহায্য করে না তখন মূল ভার্ব, আর যখন অন্য কোনো ভার্বকে সাহায্য করে তখন সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব। আর তাহলে বি ভার্ব, হ্যাঁ, গুলো হলো এগুলো, এবং এদেরকে আমরা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এরপর দেখো হ্যাভ ভার্বস। হ্যাভ ভার্বস বা হ্যাভ অক্সিলিয়ারিজ যেগুলোকে আমরা বলি, সেগুলো হলো যেমন হ্যাভ, হ্যাভ, হ্যাজ বা হ্যাড। এখানে আসলে ভার্ব কিন্তু একটাই, হ্যাজ কিন্তু আলাদা একটা ভার্ব নয়। হ্যাজ আমরা ব্যবহার করি বাক্যে সাবজেক্ট যখন থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার হয় তখন আমরা হ্যাজ ব্যবহার করি। যেমন আই হ্যাভ সাম বুকস, হি হ্যাজ সাম বুকস, শি হ্যাজ সাম বুকস, মাই ব্রাদার হ্যাজ সাম বুকস, সাবিনা হ্যাজ সাম বুকস। এমনিভাবে আমরা সাবজেক্টের সাথে ব্যবহার করি। আর হ্যাড ব্যবহৃত হয় সবার সাথে, সবার সাথে ব্যবহৃত হয় পাস্ট টেন্স, অতীত সময় বোঝাতে। এরপর যেমন ধরো ডু অক্সিলিয়ারিজ, ডু অক্সিলিয়ারিজ বা যেগুলোকে আমরা বলি ডু অক্সিলিয়ারিজ, এটা হলো ডু, ডাজ এবং ডিড। তবে এই সবগুলো ভার্বেরই আবার নেগেটিভ ফর্ম আছে, যেমন ডু, ডোন্ট, ডাজ, ডাজেন্ট, ডিড, ডিডেন্ট, এমনি এগুলোর ইজেন্ট, আন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট, এগুলো সবই আছে। হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট, এরকম নেগেটিভ ফর্মগুলো আছে। আচ্ছা, তাহলে আমরা এই সবগুলো হলো অক্সিলারি ভার্ব। এরপর আছে যেমন তোমাদের আছে মোডাল অক্সিলারি ভার্বস। এগুলোকে মোডাল ভার্বস বলাই আমরা, মোডাল ভার্বস বা মোডাল অক্সিলারিজ, মোডাল ভার্বস। যেমন ধরো আমরা ভার্বগুলো হলো মে, might, can, could, shall, will, should, would, used to, ought to, মাস্ট, এটসেট্রা। এরকম এগুলো হলো সব মোডাল অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো আমরা দেখব কিভাবে আমাদেরকে অন্যান্য বাক্য তৈরিতে সাহায্য করে। তাহলে তোমরা এটা একটু তুলে নাও, আমি তোমাদেরকে এগুলো তোলার জন্য 2 মিনিট সময় দিচ্ছি, সবগুলো তুলে নাও। আচ্ছা, এবার আমাদের এই পর্ব শেষ। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা না বুঝলে নয়, কিন্তু আমরা দেখি যে আমাদের ছাত্রছাত্রীরা এটা খুব ভালো করে বোঝে না, সেটা হলো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট এবং নন ফাইনাইট, এই 4 রকমের ভার্বগুলো। ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বকে বাংলা আমরা অনেক সময় বলি যে সকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ বলতে আমরা বুঝি
আচ্ছা, এটাকে বাংলা সকর্মক ক্রিয়া বললো। আসলে এই সকর্মক কথাটা আসলে আমরা শাব্দিক অর্থে একটু বুঝতে কঠিন হতে লাগতে পারে। আমি তোমাদের একটু বোঝাচ্ছি। যেমন একটা ভার্বে একটা ফোর্স থাকে বা অ্যাকশন থাকে। যেমন দেখো, ফুটবল খেলার মাঠে একজন খেলোয়াড় সে একটা বলে লাথি দিল। তাহলে লাথি দিলে এই লাথিতে সে যেটা লাথি মারে, একটা কিক করে, দ্যাট ইজ, যেমন আমি বললাম হাসান কিকস দ্য বল। হাসান কিকস দ্য বল। এ বাক্যটা এখানে দেখো, হাসান কিকস দ্য বল। দেখো তো এখানে ভার্ব কোনটি? কিকস। তো হাসান কিকস দ্য বল। আচ্ছা, এখানে কিক ভার্বে কোনো অ্যাকশন বা ফোর্স আছে কিনা? অবশ্যই আছে। তাহলে এই ফোর্স বা অ্যাকশনটা কার উপরে গিয়ে পড়লো বা কে রিসিভ করলো? বল। এখানে এই কিক ভার্বের অ্যাকশনটা কার উপরে গিয়ে পড়লো? বলের উপর পড়লো। বল কি করেছে? বল এখানে এই কিক ভার্বের ফোর্স বা অ্যাকশনটাকে রিসিভ করেছে। তাহলে বাক্যে যে ভার্বের অ্যাকশনকে বা ফোর্সকে রিসিভ করার জন্য কোনো নাউন বা প্রোনাউন থাকে, ওই ভার্বটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। কি বললাম? বাক্যে যে ভার্বের অ্যাকশনটাকে, ফোর্সটাকে রিসিভ করার জন্য পরে কোনো নাউন বা প্রোনাউন থাকে, ওই নাউন, ওই ভার্বটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। আর যে নাউন বা যে প্রোনাউন ভার্বের অ্যাকশনটাকে গ্রহণ করে সেটাকে আমরা বলি অবজেক্ট। অনেক সময় আমরা দেখি যে স্টুডেন্টরা অবজেক্ট কি সেটাই বোঝে না, একটা কিছু বলে দেয়। আসলে অবজেক্টটা কি? অবজেক্টটা হলো বাক্যের মধ্যে ওই শব্দ বা ওই নাউন বা প্রোনাউন বা ওই শব্দগুচ্ছ যেটা কি করে ভার্বের অ্যাকশনটাকে, ভার্বের ফোর্সটাকে রিসিভ করে, সেটা হলো অবজেক্ট। সেটা অবজেক্ট। আর যে ভার্বের অ্যাকশনটাকে সে রিসিভ করে সেই ভার্বটা হলো ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে দেখো, এই ভার্বটা হলো ট্রানজিটিভ। ট্রানজিটিভ। আর এই বল, এটা হলো অবজেক্ট। এটা হলো অবজেক্ট। তাহলে আমরা কি পেলাম? আমরা যেটা বলছিলাম ট্রানজিটিভ ভার্ব, দ্যাট ইজ এ ট্রানজিটিভ ভার্ব has a noun or pronoun to receive its action। মানে তার অ্যাকশনটাকে, তার ফোর্সটাকে রিসিভ করার জন্য একটা নাউন বা প্রোনাউন থাকে। আর ওই নাউন বা প্রোনাউনটি হলো অবজেক্ট। কারণ তোমরা অনেক সময় আমরা দেখি ভুল করে বাক্যের মধ্যে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই দুটাকে একটু তালগোল পাকিয়ে ফেলে অনেকে। অবজেক্টকে কমপ্লিমেন্ট বলে, কমপ্লিমেন্টকে অবজেক্ট বলে, বা ভার ব্যাপারে কিছুটা দেখলেই সেটাকে অবজেক্ট বলে। আসলে সবগুলো কিন্তু অবজেক্ট নয়। একটা জিনিস খেয়াল রাখবে, বাক্যের মধ্যে সবগুলো ভার ব্যাপারে যে কোনো শব্দই কিন্তু অবজেক্ট নয়। অবজেক্ট শুধুমাত্র ওই শব্দটা, ওই নাউনটা, ওই প্রোনাউনটা বা ওই শব্দগুলো যেগুলো ভার্বের অ্যাকশন বা ফোর্সকে রিসিভ করে, গ্রহণ করে। আর অবজেক্ট কি? অবজেক্ট হলো বাক্যের মধ্যে ওই নাউন বা ওই প্রোনাউন যেটি ভার্বের অ্যাকশন বা ফোর্সকে রিসিভ করে। আশা করি বুঝতে পেরেছো। এখন এরকম, যেমন আমি আরেকটা বাক্য এখানে লিখছি, তোমরা দেখো। যেমন দ্য ম্যান কাটস এ ট্রি। লোকটি একটি গাছ কাটে। তাহলে এখানে এই কাটা ভার্বের এই কাটস, এই কাটা ভার্বের যে কাটছে, এটার অ্যাকশনটা কার উপর গিয়ে পড়ছে? কে রিসিভ করছে? ট্রি। এ ট্রি। তাহলে এই ট্রি, এটাই হলো অবজেক্ট। আর কাটস ভার্বটা হলো এখানে একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের অ্যাকশন বা ফোর্সকে রিসিভ করার জন্য বাক্যে অপর কোনো নাউন বা প্রোনাউন থাকে, আর যে নাউন বা প্রোনাউন সেই অ্যাকশন বা ফোর্সটাকে রিসিভ করে সেটা হলো অবজেক্ট। তাহলে আমরা পেলাম এখানে একটা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পেলাম। এটা বাক্যের সাবজেক্ট, এটা ভার্ব, এবং এই ভার্বটাই এখানে ট্রানজিটিভ ভার্ব, অথবা বাংলায় আমরা বলি
সকর্মক ক্রিয়া। কর্ম মানে যেটাকে, যেমন এই যে এখানে এটা কর্ম, অবজেক্টটাই হলো কর্ম, মানে যে বস্তুটা বা যে জিনিসটা ভার্বের অ্যাকশনটাকে রিসিভ করে সেটা হলো কর্ম। আচ্ছা, এবার আমরা দেখব ইনট্রানজিটিভ ভার্ব। এবার আমরা দেখব ইনট্রানজিটিভ ভার্ব কি সেটা। ইনট্রানজিটিভ। আচ্ছা, তোমাদের সিলেবাসে আমাদের একটা বিষয় আছে, আগেও ছিল, প্রেফিক্স এবং সাফিক্স। সেখানে একটা জিনিস দেখো, যেমন তোমরা সেখানে পড়েছো একটা শব্দ, বাংলাতেও তোমরা পড়েছো উপসর্গ। বাংলা যেমন তোমরা উপসর্গ পড়েছো, উপসর্গ কি? আসলে উপসর্গ সম্পর্কে তোমাদের আশা করি ধারণা আছে। উপসর্গ হলো কিছু শব্দ অথবা কিছু বর্ণ যাদের নিজেদের কোনো অর্থ নেই। যেমন তুমি যদি এভাবে বলো যে অ লেখো, আসলে কিছুই বোঝা যাবে না, অ এরকম। কিন্তু একটা শব্দ থাকে এখানে প্রয়োজনীয়, তুমি যদি এভাবে লেখো, প্রয়োজনীয়, যদি একটা বাক্য লেখো, হ্যাঁ, এখন এটার আগে তুমি যদি একটা অ বসাও তাহলে হয়ে যাবে অপ্রয়োজনীয়। তাহলে এটি হলো উপসর্গ। অর্থাৎ যেমন উপসর্গ মানে যেটা মূল নয় সেটাকে আমরা উপসর্গ বলি। যেমন দেখবে কারো যদি জ্বর হয়, জ্বর হলে দেখবে তার মুখে ফোসকা পড়ে যায়, ঠোঁটের দুপাশে ফোসকা পড়ে, মুখে কেমন সবকিছু খেতে তিতা তিতা লাগে। তা আসলে এই ফোসকা পড়া বা তিতা লাগা, এই ফোসকা বা তিতা কোনোটা কিন্তু অসুখ নয়। অসুখ হলো জ্বর, আর এটা হলো জ্বরের উপসর্গ, একটা লক্ষণ। মানে উপসর্গটা মূল কিছু নয়। আসলে তুমি যদি এখানে এখন ফোসকা চিকিৎসা করো তাহলে কোনো লাভ হবে না, জ্বরের চিকিৎসা করলে এটা চলে যাবে। ঠিক এখানে যে এই ইন মানে হলো, এটা হলো আমরা যেটাকে বা ইংলিশে আমরা যেগুলোকে বলি প্রেফিক্স। প্রেফিক্স তোমাদের আছে সিলেবাসে, সেগুলো আমরা আলোচনা করবো বিস্তারিত পরে। এই প্রেফিক্স, সেখানে এই ইন শব্দের অর্থ হলো নট। ইন শব্দের অর্থ হলো নট। এটা কিন্তু প্রিপোজিশন ইন নয়, এটা হলো প্রেফিক্স ইন। তো তার ইন শব্দের অর্থ হলো নট। ঠিক একইভাবে আন, আন শব্দের অর্থ কিন্তু নট। যেমন একটা শব্দ দেখো, ডেফিনিট, DEFINITE, ডেফিনিট মানে নির্দিষ্ট। তুমি যদি এই শব্দটার আগে ইন বসাও তাহলে হবে ইনডেফিনিট। কি হয়ে যাবে? ইনডেফিনিট মানে হলো নট ডেফিনিট, নট ডেফিনিট। ঠিক একবার দেখো নেসেসারি, NECESSARY, নেসেসারি মানে হলো প্রয়োজনীয়। আর এটা তুমি যদি আন বসাতে লিখে হবে আননেসেসারি, আননেসেসারি হয়ে যাচ্ছে। তাহলে একইভাবে আমরা এখানে যেটা পেলাম ট্রানজিটিভ, এই ট্রানজিটিভ শব্দের আগে আমরা বসিয়েছি ইন। তাহলে ইনট্রানজিটিভ মানে হলো নট ট্রানজিটিভ, মানে যে ভার্বটা ট্রানজিটিভ নয় সেটা হলো ইনট্রানজিটিভ। যেমন সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট অপর্যাপ্ত। তো ইনটা এটা প্রেফিক্স, আমরা একটা শব্দের আগে বসিয়ে সেই শব্দটাকে চেঞ্জ করে ফেললাম। তাহলে ইনট্রানজিটিভ হলো যে ভার্বের, বাক্যে একটা ভার্ব আছে, বাক্যে একটা কি আছে? ভার্ব আছে, কিন্তু যে ভার্বের অ্যাকশনটাকে রিসিভ করার জন্য, ফোর্সটাকে রিসিভ করার জন্য পরে কোনো অবজেক্ট থাকে না, সেই ভার্বটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। বাক্যের মধ্যে যে ভার্বের অ্যাকশনকে বা অ্যাকশনকে, ফোর্সকে রিসিভ করার জন্য পরে কোনো নাউন প্রোনাউন থাকে না, অর্থাৎ পরে কোনো অবজেক্ট থাকে না, সেটাই হলো ইনট্রানজিটিভ। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো, দ্য বেবি ক্রাইজ, তার শিশুটি কাঁদে। দ্য বেবি ক্রাইজ, শিশুটি কাঁদে। এখন এখানে এই ক্রাই ভার্বের অ্যাকশনকে তুমি যদি গ্রহণ করতে চাও, মানে যদি দেখতে চাও যে এই ক্রাই বা ক্রাইজ ভার্বের অ্যাকশনটাকে কে বা কিসে গ্রহণ করে, আছে এখানে কিছু নেই। সুতরাং এটা হলো একটা ইনট্রানজিটিভ ভার্ব। এটা ইনট্রানজিটিভ ভার্ব কারণ বিকজ ইট হ্যাজ নো অবজেক্ট টু রিসিভ ইটস ফোর্স অর
অ্যাকশন। আমরা সাধারণত একটা জিনিস ছাত্রছাত্রীদের বলি, সেটা হলো যে তোমরা বাক্যে অবজেক্ট কিভাবে বাইর করতে পারো। সেটা একটা সহজ সূত্র আছে, অনেক ক্ষেত্রে কাজে লাগে, যদিও সব সময় সেইভাবে পারা যায় না। যেমন তুমি যদি ভার্বকে প্রশ্ন করো হোয়াট দিয়ে বা হুম দিয়ে, যেমন দ্য বেবি ক্রাইজ, যেমন আমরা এর আগে যে বাক্যটা পড়েছিলাম যে হাসান কিক্স দ্য বল। হাসান কিক্স হোয়াট, হাসান কিসের হাতিতে, হাসান কিক্স, হ্যাঁ, আর হোয়াট ডাজ হাসান কিক, আর হাসান কিক্স হোয়াট, বল। আর এখানে তাহলে আমরা একটা, কিন্তু এখানে তুমি যদি প্রশ্ন করো দ্য বেবি ক্রাইজ হোয়াট, আর হোয়াট ডাজ দ্য বেবি ক্রাই, হুম ডাজ দ্য বেবি ক্রাই, আসলে এখানে কোনো আনসার পরে আমরা পাচ্ছি না। এগুলো হলো ইনট্রানজিটিভ। এখন তুমি যেমন ধরো দ্য ম্যান ইজ ওয়াকিং, লোকটি হাঁটছে, দ্য ম্যান ইজ ওয়াকিং। এই ভাবের অ্যাকশনকে রিসিভ করার জন্য কোনো নাউন প্রোনাউন বা কোনো কিছু নেই, সুতরাং এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা কোনো ট্রানজিটিভ ভার্ব নয়, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা যেটা দেখলাম কিভাবে আমরা বুঝবো কোনটি কোনটি ট্রানজিটিভ ভার্ব আর কোনটি ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আরো কি জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, যেমন ধরো হি goes to স্কুল, সে স্কুলে যায়। আচ্ছা, এ বাক্যে কি কোনো অবজেক্ট আছে? এ বাক্যেও কিন্তু কোনো অবজেক্ট নাই, কারণ সে যায়, এখন সে কোথায় যায় সেটা বলা আছে, সে কি যায়, কাকে যায়, এটার কোনো জবাব এখানে নেই। অর্থাৎ এই ভার্বটা কোনো নাউন বা প্রোনাউনের উপরে তার অ্যাকশনকে প্রয়োগ করছে না। এটা বলা হচ্ছে সে যায়, কোন দিকে যায় সেটা বলা হচ্ছে, টু স্কুল। এখন আমরা যে কোনো সময় ভার্বের পরে কোনো কিছু দেখলেই সেটাকে আমরা যে অবজেক্ট বলি, এটা একটা কারণ হলো আমরা অনেক সময় ভুল করে বাচ্চাদেরকে একটা বলে ফেলি যে ভার্বের পরে যা থাকে তাই অবজেক্ট। আসলে ভার্বের পরে সবসময় অবজেক্ট থাকে না, অন্য কিছু থাকতে পারে। কি কি থাকতে পারে? এখানে আমি তোমাদেরকে ভার্বের আলোচনা শেষে একটু দেখাবো। আসলে বাক্যের যে গঠন, সেন্টেন্সের যে গঠন, স্ট্রাকচার, প্যাটার্ন, যেগুলো, এই প্যাটার্ন সম্পর্কে আমাদের ছাত্রছাত্রীদের ধারণাটা যদি একটু সুস্পষ্ট হয়, তাহলে এই ভুলটা তারা আর করবে না। যেমন আমরা সাধারণত ছাত্রছাত্রীদেরকে শিখাই এভাবে যে একটা বাক্য কিভাবে তৈরি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে আমরা শিখাই তাদেরকে। তার মানে তুমি তো শিখে ফেললে যে বাক্যটা কিভাবে তৈরি হয়। বাক্যটা তৈরি হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর হলো অবজেক্ট। সুতরাং তুমি বললে কি এখানে, হ্যাঁ, হি সাবজেক্ট, গোজ ভার্ব, টু স্কুলটা কি অবজেক্ট। আসলে টু স্কুলটা অবজেক্ট নয়, এটাকে ইংরেজিতে বলে অ্যাডভার্বিয়াল। অবজেক্ট সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাহলে বাক্যের আসলে গঠনটা কিভাবে হয়? বিভিন্নভাবে বাক্যের গঠন হয়, যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আমি এখন আগে ভার্বটা শেষ করি। ভার্বটা শেষ করার পর তোমাদের সাথে বাক্যের বিভিন্ন গঠন নিয়ে আমি আলোচনা করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে ইংরেজিতে আমরা কিভাবে প্রাথমিকভাবে বাক্যগুলো তৈরি করতে পারি। তো এখানে এইভাবে শেখানোর কারণে আমরা এটাকে বলি, আসলে এটা কিন্তু অবজেক্ট নয়, এটা হলো অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল বলতে তোমাদেরকে যেটা বলছি সেটা একটু শুনে রাখো, যেহেতু এখানে বললাম। অ্যাডভার্বিয়াল হলো বাক্যের মধ্যে ওই অংশটা যেখানে বলা হয় তোমার কাজ কোথায় হয়, কখন হয়, কিভাবে হয়। তো কোথায়, কখন, কিভাবে, এই কথাগুলোর বা এই প্রশ্নগুলোর উত্তর তুমি বাক্যের যে অংশ থেকে পাবে সেটাই হলো অ্যাডভার্বিয়াল। যেমন আমরা যে এখানটা বাক্য লিখি, দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করে। দে সাবজেক্ট ভার্ব, এটা হলো অ্যাডভার্বিয়াল। দে প্লে, হোয়ার ডু দে প্লে, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। এখন দেখো আমরা আবার এটাকে একটু চেঞ্জ করতে পারি, দে প্লে ইন দ্য
হ্যাঁ, ইন দ্য আফটারনুন। তা আগে ছিল ইন দ্য ফিল্ড, হোয়ার, এখন হচ্ছে ইন দ্য আফটারনুন, হোয়েন ডু দে প্লে ইন দ্য আফটারনুন। তাহলে আমরা এখানে পেলাম সময়, তাহলে ইন দ্য আফটারনুন এটাও অ্যাডভার্বিয়াল, ইন দ্য ফিল্ড এটাও অ্যাডভার্বিয়াল, আর টু স্কুল এটাও অ্যাডভার্বিয়াল। আসলে এগুলো অবজেক্ট নয়, আমরা আমাদের ছাত্রছাত্রীরা এই বিষয়গুলোতে একটু না বোঝার কারণে তারা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট সব কিছু অ্যাডভার্বিয়াল সব কিছুকে একটাই বলে, সব কিছুকে বলে অবজেক্ট। তাহলে আমরা এখন এখানে কি দেখলাম, এটাকে বলে, এটা হচ্ছে বলে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল, এ ডি ভি ই আর বি আই এ এল, অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়ালটা হলো কি, কোথায়, হোয়ার, কখন, হোয়েন, কিভাবে, হাউ, কেন, হোয়াই, এই চারটা প্রশ্নের উত্তর তুমি যে অংশ থেকে পাবে সেটা হলো অ্যাডভার্বিয়াল। আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সাথে এই সেন্টেন্সের স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করতে, কারণ সেন্টেন্সের এই স্ট্রাকচারগুলো যদি বা এই গঠন যদি আমরা না বুঝি, তাহলে সামনে যখন আমরা ইংরেজি গ্রামারের যখন অন্যান্য বিষয়গুলো আলোচনা করব, যেমন ন্যারেশন করা, ভয়েস চেঞ্জ করা, ট্রান্সফরমেশন করা, যেগুলো তোমাদের সিলেবাসে আছে, এগুলো ভালো করে না বুঝলে ওগুলো কিছুই করতে পারবে না। তুমি হয়তো দুটো একটা মুখস্থ করে কাজ করতে পারবে, কিন্তু বোঝা, নিজ থেকে ব্যবহার করা এটা সম্ভব হবে না। সেজন্য এই বিষয়গুলো আমরা ভালো করে বুঝতে চেষ্টা করব। ঠিক আছে, এবার আমরা তাহলে আলোচনা করলাম ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আলোচনা করলাম। হ্যাঁ, এগুলো আমরা প্রয়োজনে আরো আলোচনা করব তোমাদের সাথে বিস্তারিত, প্রয়োজনে এক একটা বিষয় ধরে আমরা প্রয়োজনে আলোচনা করব। এবার আমি আলোচনা করব তোমাদের সাথে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। মূলত আমি 6 রকম ভার্বই আজকে তোমাদের সাথে আলোচনা করব, এবং প্রয়োজনে এই একই বিষয়ের উপরে 6টা ভার্বের উপরে আমি আবার আলোচনা করব, আর একটা ক্লাস নেব। কিন্তু এই 6টা ভার্ব যদি তোমরা ভালো করে না বুঝো, তাহলে একটা জিনিস খেয়াল রাখবে, আর যাই হোক ইংলিশে ভালো করে লেখা, বলা, অর্থাৎ ইংরেজি ব্যবহার করা কিছুতে সম্ভব হবে না। আরো অনেক রকমের ভার্ব আছে, কিন্তু এই 6টা ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ফাইনাইট ভার্ব, FINITE, ফাইনাইট ভার্ব। আমরা যখনই ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি কি বলতে পারো ফাইনাইট ভার্ব কি, বলে জি স্যার জানি স্যার, ফাইনাইট ভার্ব মানে হলো সমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া কি, এটা তো একটা প্রশ্ন। আসলে আমরা ইংরেজি ব্যাকরণে যেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি, বাংলা ব্যাকরণে সেটাকে সমাপিকা ক্রিয়া বলে। কিন্তু বিষয়টা কি, জিনিসটা কি, এটা তো আগে বুঝতে হবে। তুমি ইংরেজি ব্যাকরণ একটা শব্দকে বাংলা ব্যাকরণে কি বলে সেটা বলে দিলে, তাহলে কিন্তু জিনিসটা কি, আমি কি বুঝলাম, এটা দ্বারা কি বোঝায়, সেটা তো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদেরকে বুঝতে হবে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বটা বুঝতে হবে। এই ফাইনাইট ভার্বটা হলো, আমরা দেখাচ্ছি তোমাদের, সেটা হলো ফাইনাইট শব্দের অর্থটা আগে একটু বুঝতে হবে। ফাইনাইট শব্দের অর্থ হলো সীমিত, সীমাবদ্ধ, বা আমরা যেটাকে বলতে পারি কনফাইন্ড টু, ইংলিশে বলি আমরা। অর্থাৎ যেখানে একটা বাক্যে, যেখানে সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক। ফাইনাইট ভার্বটা আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আসলে ফাইনাইট ভার্ব এভাবে বোঝা যাবে না, আমি উদাহরণ দিচ্ছি। দেখো এখানে, যেমন আই গো, সেন্টেন্স 1, আই গো to school to learn English। বাক্যটা দেখো, I go to school to learn English। দেখো তো এই বাক্যে কয়টা ভার্ব আছে, আমি কয়টা ভার্ব নিচে দাগ দিয়েছি, আমি দুটো ভার্বের নিচে দাগ দিয়েছি, I go to school to learn English। তাহলে এখানে আমি এবার এই বাক্যটাকে এবার চেঞ্জ করছি। দেখো, আমি এখানে সাবজেক্ট ছিল আই, লিখলাম গো টু স্কুল টু লার্ন। এবার দ্বিতীয় বাক্যে আসি, আমরা আইটাকে চেঞ্জ করে দিলাম, হি করে দিলাম। এবার কি হবে, এবার কি হি গো হবে না গোজ হবে, গোজ হবে। হি গোজ টু
school to learn English. He goes to school to learn English. এবার আমি তৃতীয় বাক্য লিখছি, তোমরা কিন্তু এগুলো লিখে নিতে হবে। হি অথবা আই যেটাই লেখো went to school to learn English. দেখো এখানে আমরা এবার পাস্ট টেন্সের জন্য গো এবং গোসকে চেঞ্জ করে এবার ওয়েন্ট করে ফেললাম। দেখো এবার চতুর্থ বাক্য হি অথবা আই যেটাই লেখো উইল গো টু স্কুল টু লার্ন ইংলিশ। বাক্যগুলো লিখে নাও আগে, তারপর আমি তোমাদের বোঝাচ্ছি। প্রথমে বাক্যগুলো লেখো, তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, এখন এখানে দেখো আই গো টু স্কুল টু লার্ন, কিন্তু আই যখন চেঞ্জ হয়ে হি হয়েছে তখন হয়েছে গোজ। ঠিক আছে, গো কি হয়েছে, পরিবর্তন হয়ে গোজ হয়েছে। কিন্তু দেখো এখানে টু লার্ন কিন্তু পরিবর্তন হয় নাই, কোনো চেঞ্জ হয় নাই। টু লার্নটা কিন্তু একই রকম রয়েছে। ঠিক একইভাবে আমরা দেখো এখানে পাস্ট প্রেজেন্ট টেন্স থেকে আমরা পাস্ট টেন্স চলে আসলাম। আমি স্কুলে গিয়েছিলাম, আমি ইংরেজি শেখার জন্য স্কুলে গিয়েছিলাম, এটা আগের কথা, অতীতের কথা। আর এখানে আমি ইংরেজি শেখার জন্য বা সে ইংরেজি শেখার জন্য স্কুলে যাবে ভবিষ্যতে। এটা এখনো আমি যাচ্ছি না, আমি আগেও যাই নাই, এটা আমি ভবিষ্যতে যাব সেখানে। তাহলে দেখা যাচ্ছে এখানে আমি ব্যবহার করলাম হি বা আই উইল গো টু স্কুল টু লার্ন ইংলিশ। কিন্তু খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা বাক্যে দেখো এটা চেঞ্জ হয়েছে। আই গো, হি গোজ, আই ওয়েন্ট, আই উইল গো বা হি উইল গো, হি ওয়েন্ট, এভাবে। কিন্তু টু লার্ন, টু লার্ন, টু লার্ন, টু লার্ন, চারটা বাক্যে সেম, কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এখন দেখো ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হলো বাক্যের মধ্যে ওই ভার্বটি যে ভার্বটি সরাসরি বাক্যের সাবজেক্টের সাথে সম্পর্কিত। অর্থাৎ ফাইনাইট ভার্বের চারটা বৈশিষ্ট্য আছে। কয়টি? চারটি। ফাইনাইট ভার্বের চারটা বৈশিষ্ট্য। এক নম্বর হলো ফাইনাইট ভার্ব সরাসরি বাক্যের সাবজেক্টের সাথে সম্পর্কিত। বাক্যের সাবজেক্ট অনুযায়ী তার রূপ হয়। যেমন ধরো আই এর সাথে গো হয়েছে, হির সাথে গোজ হয়েছে। তাহলে কি বললাম? প্রথম বৈশিষ্ট্য বললাম কি, সেটি সরাসরি বাক্যের সাবজেক্টের সাথে সম্পর্কিত। দ্বিতীয় বৈশিষ্ট্য বললাম বাক্যের সাবজেক্ট অনুযায়ী তার রূপের পরিবর্তন হয়। তৃতীয় বৈশিষ্ট্য হলো ফাইনাইট ভার্বগুলোর একটা নির্দিষ্ট টেন্স আছে। যেমন গো, গোজ এরা প্রেজেন্ট টেন্স, ওয়েন্ট পাস্ট টেন্স, উইল গো ফিউচার টেন্স। যেমন তুমি ওয়েন্ট বললে ফিউচার বোঝাবে না, উইল গো বললে প্রেজেন্ট বোঝাবে না, একইভাবে গো বললে ওয়েট বোঝাবে না। তাহলে আমরা কি পেলাম? আমরা যেটা বুঝলাম সেটা হলো যে ফাইনাইট ভার্বের একটা নির্দিষ্ট টেন্স আছে। যেমন গো প্রেজেন্ট টেন্স, গোজ প্রেজেন্ট টেন্স, ওয়েন্ট পাস্ট টেন্স, উইল গো ফিউচার টেন্স। কিন্তু আমরা যদি গো বলি তাহলে কিন্তু পাস্ট টেন্স বোঝাবে না, ওয়েন্ট বললে প্রেজেন্টও বোঝাবে না, ফিউচারও বোঝাবে না। তার মানে তোমাকে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের জন্য নির্দিষ্ট রকমের ভার্বের রূপ বা ফর্ম ব্যবহার করতে হবে। এগুলো ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে দেখো প্রেজেন্ট টেন্সের ভার্বের সাথে, পাস্ট টেন্সের ভার্বের সাথে এবং ফিউচার টেন্সের ভার্বের সাথে আমরা ব্যবহার করেছি টু লার্ন, গোর সাথে টু লার্ন, গোজের সাথে টু লার্ন, ওয়েন্টের সাথে টু লার্ন এবং উইল গো এর সাথে টু লার্ন। তার মানে এরা হলো নন ফাইনাইট, অর্থাৎ এই ভার্বগুলো সরাসরি বাক্যের সাবজেক্টের সাথে সম্পর্কিত নয় এবং সাবজেক্ট দ্বারা সেগুলো প্রভাবিত হয় না। সাবজেক্ট অনুযায়ী তাদের রূপেরও পরিবর্তন
হয় না। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে নন ফাইনাইট ভার্বগুলো যে কোনো টেন্সে ব্যবহৃত হতে পারে। যে কোনো পার্সন, যে কোনো নাম্বার, যে কোনো জেন্ডার, যে কোনো টেন্সে ব্যবহৃত হতে পারে নন ফাইনাইট ভার্ব। যেমন তুমি এখানে লিখেছো আই এর সাথে আই গো টু স্কুল টু লার্ন, উই গো, হি গোজ টু স্কুল টু লার্ন ইংলিশ, দে গো টু স্কুল, হাসান গোজ টু স্কুল, হাসান অ্যান্ড রহিম গোজ টু স্কুল, সাবিনা অ্যান্ড মিনা গো টু স্কুল টু লার্ন ইংলিশ। তাহলে এখানে আমরা দেখাচ্ছে যে কোনো টেন্সের সাথে আমরা, যে কোনো সাবজেক্টের সাথে আমরা ব্যবহার করতে পারি নন ফাইনাইট ভার্বগুলোকে। আর তাহলে আমরা এখন কি পেলাম? ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হলো যে ভার্বটি সরাসরি বাক্যের সাবজেক্টের সাথে সম্পর্কিত, 2 যেটি বাক্যের সাবজেক্ট অনুযায়ী যেটা রূপের পরিবর্তন হয়, 3 যেটার একটা সুনির্দিষ্ট টেন্স আছে, এবং চতুর্থ বৈশিষ্ট্য হলো ফাইনাইট ভার্বগুলো কোনো একটা কাজ সম্পন্ন করে। এই জন্য আমরা এটাকে সমাপিকা ক্রিয়া বলি, ফাইনাইট বলি। এটা একটা কাজকে সম্পন্ন করে। যেমন তুমি যদি এখানে দেখো এই বাক্যে দুটা ভার্ব, আই গো টু স্কুল টু লার্ন ইংলিশ, তুমি যদি এইভাবে এখানে একটা ফুল স্টপ দাও, আই গো, হি গোজ, তাহলে তুমি দুটা বাক্য পাবে। আই গো এটা একটা বাক্য, হি গোজ এটা একটা বাক্য। অথবা তুমি যদি এইভাবে দাও, আই গো টু স্কুল ফুল স্টপ দাও একটা বাক্য, হি গোজ টু স্কুল ফুল স্টপ দাও এটা একটা বাক্য। কিন্তু তুমি যদি এখান থেকে দেখো গো টু স্কুল বাদ দাও, তুমি দেবে লেখো আই টু লার্ন ইংলিশ, এটা তো বাক্য হবে না, কিন্তু একটা ভার্ব আছে। হি টু লার্ন ইংলিশ, এটাও কোনো বাক্য হবে না। তুমি যেটা বাদ দাও, গোজ টু স্কুল যদি বাদ দাও, অর্থাৎ হি গোজ টু স্কুল বাদ দিয়ে যদি লেখো হি টু লার্ন ইংলিশ, এটাও কোনো বাক্য হবে না। কারণ ভার্বের ফর্মটা ফাইনাইট ভার্ব রূপে নাই, অর্থাৎ সাবজেক্টের সাথে টেন্স অনুযায়ী মিল রেখে এখানে ভার্বের কোনো ফর্ম ব্যবহার করা হয় নাই, সেহেতু এটা ফাইনাইট ভার্ব নয়। আমরা এখান থেকে এটা দেখলাম, এটা ফাইনাইট ভার্ব নয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বগুলো কিভাবে ব্যবহার হয়। তাহলে আচ্ছা, এখন আমরা এখানে তাহলে যেটা শিখলাম সেটা হলো ভার্বের আগে যদি টু বসে সেটাকে ইনফিনিটিভ বলে, তাহলে টু এবং ভার্ব মিলে হয় ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ গুলো নন ফাইনাইট ভার্ব। একটা জিনিস তোমরা লিখে রাখবে, ইনফিনিটিভস আর নন ফাইনাইট ভার্বস। এখানে লিখে রাখো, এখানে ইনফিনিটিভস অর্থাৎ টু প্লাস ভার্ব। ইনফিনিটিভস আর নন ফাইনাইট ভার্বস। ইনফিনিটিভ গুলো নন ফাইনাইট ভার্ব। তো ঠিক আছে, আমাদের এই আলোচনা আজকে এতটুকুই থাকলো। আমাদের আলোচনা অসম্পূর্ণ, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই ভার্বের আলোচনা করব ধারাবাহিকভাবে, এবং এছাড়া আমি তোমাদের সাথে পরবর্তীতে টেন্স আলোচনা করব। কারণ এই কয়েকটা ভার্ব, মানে বিশেষ করে 6 রকমের ভার্ব এবং টেন্স যদি আমরা ভালো করে না বুঝি, তাহলে গ্রামারের অন্য কোনো বিষয়ে আলোচনা আমরা যতই করি না কেন তোমাদের কাছে সুস্পষ্ট হবে না, তোমরা ভালো করে সেটা বুঝতে পারবে না। তো ঠিক আছে, আজকে এই ক্লাসের এখানে সমাপ্তি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে, সেটাই আশা রাখি।